শিল্পা তার দুই ছোট্ট ছোট্ট সন্তান পিউ এবং পিন্টুকে নিয়ে ছোট্ট এক গ্রামে বসবাস করে। শিল্পার স্বামী মদন যে ছিল একজন নেশাখোর মাতাল, সারাদিন রাত মদ খেয়ে বাড়িতে এসে শিল্পার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে চলে যেত। আর এই কারণেই শিল্পা অনেক বিরক্ত বোধ করত। তাই শিল্পা অনেক কষ্ট করে মদনকে ডিভোর্স দিয়ে দেয়। এখন মদনের সঙ্গে শিল্পার আর কোনো সম্পর্ক নেই, কিন্তু তবুও মাঝে মাঝে মদন শিল্পাকে বিরক্ত করতে চলে আসে। এদিকে শিল্পা তার দুই সন্তানকে নিয়ে খুবই চিন্তার মধ্যে ছিল, কারণ 2 মাসের বাড়ি ভাড়া বাকি। আবার এদিকে তার দুই সন্তান পিউ আর পিন্টু দুইজনই তার মাকে চকলেট আইসক্রিম আনার কথা বলে দেয়, কিন্তু টাকা না থাকার কারণে শিল্পা তার সন্তানদের জন্য আইসক্রিম নিয়ে আসতে পারতো না। একদিন, মা তুমি আজকেও আমাদের জন্য নিয়ে আসলে না? তুমি আজকেও খালি হাতে বাড়ি ফিরলে? আচ্ছা মা, আমরা কতবার তোমাকে বলে দিলাম এই গরমকালে আমাদের ঠান্ডা ঠান্ডা চকলেট আইসক্রিম খাবার খুব ইচ্ছে করে, কিন্তু তুমি তো আমাদের জন্য কিনেই আনো না। আমার মনে হচ্ছে তুমি আমাদেরকে ভালোই বাসো না। আরে না না মা, তোরা ভুল বুঝছিস। আসলে কি বলতো, বাইরে অনেক গরম, তাই আমি তাড়াহুড়ো করে চলে আসলাম। আর বাড়িতেও অনেক কাজ পড়ে রয়েছে। তোরা তো কিছুই করে রাখিসনি, রান্না বান্না করতে হবে, আরো সব কত কাজ পড়ে রয়েছে। তাই আমি আরো তাড়াহুড়ো করে চলে আসতে গিয়ে তোদের আইসক্রিম নিয়ে আসতে ভুলে গিয়েছি। না মা, তুমি মিথ্যা কথা বলছো। আমরা সবই বুঝতে পারছি। আমরা জানি তুমি পয়সা বাঁচানোর জন্য আইসক্রিম নিয়ে আসুনি, তাই তো? আচ্ছা ঠিক আছে, তোরা যে কালে এতটাই ভুল ভাবছিস আমাকে, তাহলে আমি কালকে তোদের জন্য আইসক্রিম কিনে নিয়ে আসবো, ঠিক আছে? এখন আর কোনো কথা বলতে হবে না। এইভাবেই শিল্পা তার দুই সন্তানকে বুঝিয়ে দেয়। তারপর রাত্রেবেলায় খাওয়া দাওয়া শেষ করে তারা ঘুমিয়ে পড়ে। এদিকে শিল্পা তার দুই সন্তানের জন্য চিন্তা করছিল যে তাদের জন্য সে কিভাবে আইসক্রিম কিনে নিয়ে আসবে। এতদিন হয়ে গেল তার দুই সন্তান তার মাথা খারাপ করে দিচ্ছে। এতদিন হয়ে গেল, কিন্তু আমি আমার দুই ছেলে মেয়েকে একবারের জন্য আইসক্রিম নিয়ে এসে খাওয়াতে পারলাম না। গরমে সকলের আইসক্রিম খাবার ইচ্ছে যায়, আমারও তো ইচ্ছে যায়, কিন্তু আমি না হয় সবকিছু সহ্য করে নিলাম। রাস্তার আশেপাশে চারিদিকে লোকেদেরকে দেখে পিন্টু আর পিউর আইসক্রিম খাবার খুবই মন যায়, কিন্তু ওরা সেটা কিভাবে সহ্য করবে? এইভাবেই শিল্পা ভাবনা চিন্তা করতে করতে সেদিন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আবারও শিল্পা কাজে চলে যায়। শিল্পা কাজে যেতে তখন তার মালকিন তাকে বলে, শিল্পা এই দেখ, আমি তোর দুই সন্তানের জন্য দুটো চকলেট রেখে দিয়েছি। আসলে কালকে আমার মেয়ের জন্মদিন ছিল তো, তাই প্রিয়াঙ্কা ওর ক্লাসের সকলকে চকলেট দিয়েছে, আর আমি তোর দুই সন্তানের জন্য রেখে দিয়েছি। কাজ হয়ে গেলে যখন বাড়িতে যাবি এগুলো নিয়ে যাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মালকিন, আমি বরং এখন এগুলো ফ্রিজে রেখে দিই, না হলে গরমে তো গলে যাবে। শিল্পার কথা মতো মালকিন তার চকলেটগুলো ফ্রিজে রেখে দেয়। এইভাবে শিল্পা মালকিনের বাড়ির সমস্ত কিছু কাজ করতে থাকে। দেখতে দেখতে বিকাল হয়ে যায়। বিকাল বেলা শিল্পা যখন বাড়ি যাবার জন্য বার হচ্ছিল, তখন মালকিন তাকে তার চকলেটগুলো দিয়ে দেয়। তখন শিল্পা মালকিনকে বলে, মালকিন বলছি, আমাকে কি একটু ঠান্ডা জল আর বরফ দেবেন? আসলে আমার ছেলে মেয়েরা এই গরমে ঠান্ডা জল খেতে চায়, তাই আমি আজকে আপনার থেকে নিয়ে যাব ভাবলাম। ঠিক আছে, তুই একটুখানি দাঁড়া, আমি ফ্রিজ থেকে এক্ষুনি ঠান্ডা জল আর বরফ বার করে নিয়ে এসে দিচ্ছি। এই বলে মালকিন একটা ব্যাগে করে শিল্পাকে ঠান্ডা জল আর কিছু বরফ দিয়ে দেয়। শিল্পা চকলেটগুলো হাতে করে নিয়ে আসছিল। গরমের কারণে সেগুলো পুরোপুরি ভাবে গলে যায়। বাড়িতে এসে শিল্পা যখন তার দুই সন্তানকে চকলেটটা দেয়, তখন পিউ বলে, মা তুমি এটা কার জন্য নিয়ে এসেছো? আর এটা তো গরমে পুরোপুরি ভাবে গলে গেছে। আমি এই গলা চকলেট খাবো না। তোমাকে আমি আইসক্রিম আনবার কথা বলেছিলাম, আর তুমি আমাদের জন্য চকলেট নিয়ে এসেছো। দেখ পিউ পিন্টু, তোরা আজকে চকলেটটা খেয়ে নে, আমি তোদের জন্য কালকে আইসক্রিম নিয়ে আসবো, কেমন? আজকে তো মালকিন আমাকে এই চকলেটটা দিয়েছে। আসলে মালকিনের মেয়ের জন্মদিন ছিল তো, তাই আমাকে এই চকলেটটা দিল, তোদের জন্য নিয়ে আসলাম। কিন্তু মা, এটা তো নিয়ে আসতে পুরোটা গলে গেছে। তুমি বরং এটা পাশের বাড়ির ওই কাকিমাদের ফ্রিজে দিয়ে এসো। আমাদের তো আর ফ্রিজ নেই, একটু শান্তি করে যে আইসক্রিমটা খাবো সেটাও খেতে পারবো না।
দাঁড়া দাঁড়া, তোরা চিন্তা করিস না, আমি তোদেরকে এক্ষুনি একটা আইসক্রিম বানিয়ে দিচ্ছি। এই বলে শিল্পা বাড়িতে থাকা কিছুটা দুধ গরম করে এবং তাতে কিছুটা চিনি মিশিয়ে আর সেই চকলেটটা দিয়ে ভালো করে গুলে নিয়ে বরফের মধ্যে রেখে দেয়। তারপর কয়েক ঘন্টা হওয়ার মধ্যে শিল্পা সেই আইসক্রিম গুলোকে বার করে, আর তখন শিল্পা দেখে যে সেটা পুরোপুরি আইসক্রিমে পরিণত হয়েছে। যেমন দোকানে বিক্রি হয় ঠিক তেমনি আইসক্রিম হয়েছে। মা, তোমার হাতের এই ডেইরি মিল্ক আইসক্রিমটা খুব সুন্দর হয়েছে। সত্যি খেতে খুব ভালো লাগছে, যেন মনে হচ্ছে আমরা দোকান থেকে আইসক্রিম কিনে খাচ্ছি। হ্যাঁ মা, তুমি আমাদেরকে এইভাবে আইসক্রিম করে তৈরি করে খাওয়াবে এটা তো আমরা ভাবতেও পারিনি। মা, তুমি বরং এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বিক্রি করো, তাহলে দেখবে সকলেই তোমার কাছে আইসক্রিম খেতে আসবে, কারণ তোমার হাতে আইসক্রিম খুবই সুস্বাদু। এইভাবেই পিন্টু তার মাকে একটা বুদ্ধি দিয়ে দেয়। তখন শিল্পা পিন্টুর বুদ্ধিটা কাজে লাগাবে বলে ঠিক করে। দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। শিল্পা মালকিনের বাড়িতে কাজ করতে গিয়ে মালকিনকে বলে, মালকিন, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? আসলে আপনার ফ্রিজে আমি কিছু আইসক্রিম করতে দেব। আমি যখন কাজে আসব তখন আইসক্রিম গুলো বসিয়ে দেব, আর যখন চলে যাব তখন ওই আইসক্রিম গুলোকে নিয়ে যাব। আসলে আমার তো এখন টাকার খুবই প্রয়োজন, বাড়ি ভাড়া দেওয়া হয়নি। ওদিকে বাড়ির মালিক এসে আমার কাছ থেকে রোজে রোজ তাগাদা করে যাচ্ছে, তাই আমি এখানে আপনার কাছে কাজ করে গিয়ে আইসক্রিমের ঠেলা গাড়ি নিয়ে বিক্রি করতে যাব, যাতে কিছু টাকা বেশি আসে। শিল্পার কথা শুনে মালকিন রাজি হয়ে যায়। তখন শিল্পা অনেক খুশি হয়। এইভাবেই শিল্পা তার আইসক্রিমের ব্যবসা শুরু করবার সিদ্ধান্ত নিয়ে নেয়। শিল্পা তার এক চেনা জানা আত্মীয় স্বজনের থেকে একটা ঠেলা গাড়ির ব্যবস্থা করে নেয়, আর তারপর তার থেকে কিছু টাকা ধার নিয়ে আইসক্রিমের মাল মশলা যা যা লাগে সবকিছু কিনে নেয়। এইভাবেই দেখতে দেখতে কিছুদিন পর থেকেই শিল্পা মালকিনের বাড়ির কাজ শেষ হলেই সে তার বসানো আইসক্রিম গুলো নিয়ে ঠেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আইসক্রিম বিক্রি করতে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে গরমের কারণে সকলেই শিল্পার কাছ থেকে আইসক্রিম খেতে আসতো, আর এইরকম ভাবে শিল্পার আইসক্রিমের ব্যবসাটাও খুব ভালোভাবে চলে যাচ্ছিল। পরের মাসে শিল্পা খুব ভালোভাবে বাড়ির ভাড়া দিয়ে দেয়। এমনই একদিন, ওরে বাবা শিল্পা, আমি যাবার সাথে সাথে তুই এত ধনী কিভাবে হয়ে গেলি? তুই এত টাকা রোজগার করছিস, তোর কাছে এত টাকা কোথায় থেকে এলো? আইসক্রিমের কারবার খুলেছিস, কি ব্যাপার? তুই কি আমি চলে যাবার পর একটা ধনী ছেলেকে বিয়ে করে নিয়েছিস নাকি? তুমি যাবে এখান থেকে? তুমি এখানে কিসের জন্য এসেছো? দেখো, তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি, ঠিক আছে? তুমি যাও এখান থেকে। এইভাবে শিল্পা মদনকে সেখান থেকে চলে যাবার কথা বলে, কিন্তু মদন নেশা করে শিল্পার সঙ্গে কথাবার্তা বলছিল আর তারপর শিল্পার থেকে টাকা চাইছিল। তখন শিল্পা আশেপাশের দোকানদারকে ডেকে মদনকে মার খাওয়ায়, আর মদন তার ভুল বুঝতে পেরে সেখান থেকে ছুটে চলে যায়। তখন দোকানদারগুলো শিল্পাকে অনেক সাহস দেয়, আর এইভাবেই শিল্পা মালকিনের বাড়িতে কাজ করে আইসক্রিম বিক্রি করে নিজের সংসার খুব ভালোভাবে চালিয়ে নিয়েছিল। এদিকে তার ছেলে মেয়েদেরও আর কোনো কিছুরই অসুবিধা হয় না। যখনই গরমের কারণে তাদের আইসক্রিম খাওয়ার ইচ্ছে করত, তখন তার মায়ের কাছ থেকে তারা দুই ভাই বোনে আইসক্রিম খেয়ে নিত। শিল্পা আইসক্রিম বিক্রি করে যা টাকা রোজগার করত, সেই টাকা জমিয়ে তার দুই সন্তানকে একটা ভালো স্কুলে ভর্তি করে দিয়েছিল। মা, এত বড় স্কুলে ভর্তি করেছো? সত্যি আমি অনেক খুশি হয়েছি। আমরা দুই ভাই বোনে এবারে বড় ভালো স্কুলে পড়াশোনা শিখবো আর তোমার নাম উজ্জ্বল করব। হ্যাঁ মা, আমরা বড় হয়ে পড়াশোনা শিখে চাকরি করব, তখন তোমাকে আর কিছুই করতে দেব না। তখন তুমি শুধু বসে বসে খাবে আর আমরা সব কাজ করে দেব। এইভাবে পিন্টু আর পিউ তার মায়ের সঙ্গে কথাবার্তা বলে স্কুলের ভিতরে ঢুকে যায়। এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়, আর এইভাবেই শিল্পা তার দুই সন্তানকে বড় করে তুলছিল। এইভাবেই শিল্পা তার দুই সন্তানকে নিয়ে হাসি খুশিতে বসবাস করতে লাগলো। অর্পিতা, অঞ্জলি ও নিকিতা তারা তিন বোনে তার মা কমলা দেবী এবং তার বাবা সমরেশ বাবুর সঙ্গে চাঁদপুর গ্রামে বসবাস করে। তারা তিন বোনে কলেজে পড়াশোনা করত। সমরেশ বাবু ছিল একজন ময়রা। তার ছিল অনেকই বড় একটা মিষ্টির দোকান, যেখানে অনেক রকমের মিষ্টি তৈরি করা হতো। সেখান থেকেই সমরেশ বাবু ভালো টাকা ইনকাম করত, আর তাই থেকে সে খুব ভালোভাবে সংসার চালাতো। অর্পিতা, অঞ্জলি ও নিকিতা তারা তিন বোনই সংসারের কোনো কাজই জানতো না। কমলা দেবী তাদের তিন বোনকে কাজ করার কথা বলে বলে তার মুখ ব্যথা হয়ে যেত।
কিরে তোরা উঠবি না? কটা বাজলো দেখেছিস? 11টা বাজে। কলেজে যাবি কখন? আর সবসময় তো বলিস আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে, ইম্পর্টেন্ট প্রজেক্ট আছে। কাজের কথা বললেই যাই হোক না যাই হোক বাহানা দিয়ে চলে যাস। আজ তো 11টা বাজে, আমার মনে হচ্ছে তোরা কলেজে যাবি না, তাই তো? তাহলে চল রান্নাঘরের কিছু কাজ করে দে। ওহো মা, তুমি সেই তোমার কাজ নিয়ে পড়ে গেলে, একটু শান্তি করে ঘুমাতেও দিতে পারো না নাকি? আমরা তো রোজ কলেজেই যাই, আজ না হয় একটু শান্তি করে ঘুমাচ্ছি, আর সেটাও তোমার সহ্য হচ্ছে না? হ্যাঁ অর্পিতা, তুই একদম ঠিক বলেছিস। মায়ের তো আমাদের বসে শুয়ে থাকতে দেখলে ওনার হিংসা হয়, তার জন্যই তো সব সময় কাজ করার কথা বলে। মা, আমরা বাড়ির কোনো কাজই করতে পারি না, আর পারবোও না। আহা, কত ভালোভাবে বলে দিলে আমরা কাজ করতে পারি না আর পারবোও না। এই কথাটা তোরা তোদের শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি মাকে বলবি, তখন তোদের শাশুড়ি মা তোদের মজা বুঝিয়ে দেবে। আর এই যে আমার ছোট মহারানী নিকিতা, তুই চল আমার সাথে একটু সাহায্য করে দিবি। এই বলে কমলা দেবী ছোট্ট মেয়ে নিকিতাকে ডেকে নিয়ে রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে কমলা দেবী নিকিতাকে বলে, এই নিকিতা, এই নে আলুগুলো কেটে দে। আজকে আমি ভাবছি আলু ভাজা করব। অঞ্জলি আর অর্পিতা আলু ভাজা খেতে খুবই ভালোবাসে, তাই জন্য আমি ভাবছি ওদের জন্য আলু ভাজা করব। তুই একটু আলুগুলো কেটে দে তো। এই বলে কমলিকা দেবী নিকিতাকে আলুগুলো কাটতে দেয়, তারপর নিজে অন্য একটা কাজে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে নিকিতার দিকে আর কোনো ধ্যানই দেয় না। নিকিতা আলুগুলো উল্টোপাল্টা করে কেটে দিয়েছিল। হঠাৎ করে কমলা দেবীর নিকিতার দিকে চোখ যায়, তখন সে আলু কাটা দেখে চমকে ওঠে। হাই হাই ওপরওয়ালা, আরে এই নিকিতা, তুই এইরকম ভাবে কেন আলুগুলো কাটছিস? তোকে তো আমি বললাম আলু ভাজা করব, আর তুই এরকম লম্বা লম্বা করে আলু ভাজা কেটেছিস কেন? হাই হাই ওপরওয়ালা, আমি যে কেন এদের তিন বোনকে কাজ বলি কে জানে। সত্যি আমারই ভুল হয়ে গেছে তোকে কাজ বলার কথা। সরে যা এখান থেকে। মা, তুমি তো আগেই এটা বলতে পারতে, চলে যা এখান থেকে, সরে যা এখান থেকে। এখন কাজ হয়ে যাবার পর বলছো? আর তাছাড়া তুমি তো জানো আমরা কোনো কাজই পারি না, তাহলে আবার আমাদের কেন কাজ করতে বলো? আহা বাবারে বাবা, সামান্য একটু কাজ করে দিলি আর তাও আবার এত কথা বলছে। তোদের ডাকবো না তো কাদের ডাকবো? পাড়া প্রতিবেশীদের ডাকবো। আর তুই যে আমাকে এই কথা বলছিস, তাহলে তুই শ্বশুর বাড়ি গিয়ে কি করবি? আজ বাদ কাল তো তোকে শ্বশুর বাড়ি যেতে হবে, তখন কিন্তু তোকেই রান্না বান্না করতে হবে। মা, তুমি সবসময় শ্বশুর বাড়ির তুলনা দিয়ে আমাকে কাজ করিয়ে নেবে ধান্দা মারো, তাই না? কিন্তু অত সহজ নয় আমাকে কাজ করিয়ে নেওয়া। আমি কাজ করতে পারবো না, তুমি করো তোমার কাজ, আমি চললাম। এই বলে নিকিতা রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রুমে চলে আসে। এইরকম ভাবেই তারা তিন বোনেই বাড়ির কোনো কাজই করতো না, সমস্ত কাজ কমলা দেবীকেই করতে হতো। এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন প্রতিবেশী বুলটি দেবী তাদের বাড়িতে এসে বলে, কি ব্যাপার অঞ্জলি, অর্পিতা, নিকিতা, তোরা এরকম ভাবে বসে বসে মোবাইল ঘাঁটছিস কেন? তোর বাবা এত কষ্ট করে মিষ্টিগুলো বিক্রি করার চেষ্টা করছে, তোরা তো তোর বাবার হাতে হাতে সাহায্য করে দিতে পারিস। দিদি, তুমি কাদেরকে সাহায্য করার কথা বলছো? যারা আমাকে কখনই সাহায্য করলো না, আবার তারা নাকি তার বাবাকে সাহায্য করতে যাবে? ওরা তিন বোনই তো বাড়ির কোনো কাজই পারে না, আবার মিষ্টি সে তো অনেক দূরের কথা। এ মা, সত্যি নাকি? কিন্তু আমি তো ভেবেছিলাম এরা তিন বোনে হয়তো একটু হলেও মিষ্টি বানাতে পারে, কারণ ওর বাবা তো বাড়িতেই মিষ্টি বানায়। আমি ভাবলাম হয়তো সেগুলো দেখে দেখে ওরা শিখে ফেলেছে। তাকে তুমি আমাদের বাড়িতে কিসের জন্য এসেছো আগে সেটা বলো। আমি জানি নিশ্চয়ই তুমি কোনো কিছু চাইতে এসেছো। ফ্রি ফোকটে চাটাই তো তোমাদের কাজ, আর ফ্রি ফোকটে জ্ঞান দেওয়া। শোনো, আমাদের অত জ্ঞান লাগবে না। এ মা, অঞ্জলি, তুই কি ছোট বড় কাউকে আর মানছিস না? দেখো দিদি, দেখো তোমার সামনে তোমার মেয়ে আমার সঙ্গে কিরকম ভাবে কথা বলছে। আর তাছাড়া দিদি, আমি তো তোমার কাছে একটু রসগোল্লা চাইতে এসেছিলাম। আসলে আমার বাড়িতে হঠাৎ করেই দুটো আত্মীয় এসে পড়েছে। আমি যদি জানতাম এখানে এসে আমাকে এরকম কথা শুনতে হবে, তাহলে তো আমি কখনই আসতাম না। এই বলে বুলটি দেবী সেখান থেকে চলে যায়। বুলটি দেবী চলে যাবার পর কমলা দেবী খুবই রেগে যায়, আর তখন সে তার তিন মেয়েকে কথা শুনিয়ে দেয়। তারপর তারা তিন বোনে মন খারাপ করে নিজেদের রুমে চলে যায়। জানিস অর্পিতা, আমি ভাবছি এবার থেকে আমি বাবার কাছে যাব, আর বাবা কিরকম ভাবে মিষ্টি বানায় আমি সেগুলো শিখে নেব। তাহলে মা আর আমাদেরকে কথা শোনাতে পারবে না, না হলে রোজ রোজ আমাদেরকে মা এরকম ভাবে কথা শোনাবে। অঞ্জলি, তুই ঠিকই বলেছিস। আর তাছাড়া মা এটাতে বলেছে আমার কোনো যায় আসে না, কিন্তু পাড়া প্রতিবেশীরা আমাদের বলছে, এটাতে আমার অনেক খারাপ লাগছে। না, আমিও তোর সঙ্গে যাব। অর্পিতা, অঞ্জলি, আমিও তোদের সঙ্গে যাব, আর মিষ্টি বানানো শিখবো। তারপরেই পাড়া প্রতিবেশী সকলকে দেখিয়ে দেব যে আমরা তিন বোনে অনেক কিছু করতে পারি।
এইরকম ভাবেই কথাবার্তা বলার পর তারা 3 বোনই সিদ্ধান্ত করে ফেলে যে তারা কাল থেকেই বাবার কাছে মিষ্টি বানানো শেখার জন্য যাবে। এইরকম ভাবেই দেখতে দেখতে সেদিনটা কেটে যায়। পরের দিন সকালবেলা তারা 3 বোনই ঘুম থেকে উঠে বাবার মিষ্টির দোকানে চলে যায়। তাদের 3 বোনকে দেখে তার বাবা সমরেশ বাবু চমকে উঠে বলে, কি রে, আজ তোরা 3 বোনে এখানে হঠাৎ করে? তোদের আবার কি হলো? কি ব্যাপার? তোদের মা কি তোদেরকে কিছু বলেছে? না না বাবা, মা কেন কিছু বলতে যাবে? আমরা তো তোমার হাতে হাতে সাহায্য করে দিতে আসলাম। আর হ্যাঁ, তুমি কিরকম ভাবে মিষ্টি বানাও সেটাও দেখতে আসলাম। একদিন না একদিন এই মিষ্টি বানানো আমরাও শিখে যাব, আর তখন হয়তো আমাদের হাতে মিষ্টিকে সকলেই নাম করবে। এই কথা শুনে সুরেশবাবু অনেক খুশি হয়ে যায়। আর এইরকম ভাবে দিনের পর দিন তারা 3 বোনে মিষ্টি কিরকম ভাবে বানাতে হয় বাবার কাছ থেকে সবকিছু পদ্ধতি শিখে ফেলে। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন সুরেশবাবু তার 3 মেয়ের জন্য পাত্র দেখা শুরু করে দেয়। হঠাৎ করে একদিন বিলকিস দেবী তার 3 ছেলে অখিলেশ, পিয়ুষ ও সাহিলকে নিয়ে কমলা দেবীদের বাড়িতে আসে। তাদের 3 বোনকে দেখে বিলকিস দেবী পছন্দ করে ফেলে। বাহ দিদি, আপনার 3 মেয়ে তো খুবই সুন্দর। মা, তোমরা রান্না বান্না পারো তো? আমার বাড়িটা সামলাবার মতো 3টে বৌমা চাই, আর আমি তোমাদের 3 বোনকে পেয়ে অনেকই খুশি হয়েছি। তোমরা যদি রান্না বান্না পারো তাহলে তো আমার আর কিছুই প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ, আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না, আমার মেয়ের অনেক ভালো রান্না করতে পারে। বিয়ে কেটে যাবার ভয়ে কমলা দেবীকে এই মিথ্যে কথাটা বলতে হয়, যার কারণে কমলা দেবী অনেকই ভয় পাচ্ছিল। কিন্তু তবুও সে সাহস করে এই কথাটা বলে। আর এইরকম ভাবে কথাবার্তা বলার পর বিলকিস দেবী ও কমলা দেবী একটা বিয়ের তারিখ ঠিক করে ফেলে। তারপর বিলকিস দেবী তার 3 ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে যায়। আর এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। কয়েকদিন পরে তাদের বিয়ের দিন চলে আসে এবং তারই সাথে বিয়ের অনুষ্ঠানও শুরু হয়ে যায়। কমলা দেবী মিথ্যে কথা বলার জন্য সে তখনও ভয় পেয়েছিল যে বিয়ের পর কি হবে। তাই সে তার 3 মেয়েকে বলে, এই অর্পিতা, অঞ্জলি, নিকিতা, শোন, তোদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি। তোরা যখনই রান্নাঘরে রান্না করতে যাবি তখনই কিন্তু ভালোভাবে দেখে শুনে রান্না করবি। আর হ্যাঁ, যদি কোনো মিষ্টি বানাতে বলে তাহলে আমাকে ফোন করে একবার বলবি, আমি তোদের সবকিছুই বলে দেব। আমি তোদের শাশুড়ি মাকে বলে তো দিলাম তোরা রান্না করতে পারিস, কিন্তু আদেও তোরা রান্না করতে পারিস না। এখন এই মিথ্যে কথার জন্য আমাকেই ভুগতে হবে। ওহো মা, তুমি আমাদেরকে নিয়ে এত চিন্তা করো কেন বলো তো? আর তাছাড়া 2 দিন পরে তো আমাদের বিয়ে, অনেক কাজ আছে তোমার। তুমি আমাদেরকে নিয়ে চিন্তা করো না। যাও, তুমি তোমার কাজ করতে যাও, আমরা ঠিক ম্যানেজ করে নেব। এই বলে অঞ্জলি তার মাকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেয়। আর এইরকম ভাবেই দেখতে দেখতে 2 দিন কেটে যায়। 2 দিন পর তাদের 3 বোনের বিয়ে সম্পূর্ণ হয়। তারপর তারা তাদের নতুন স্বামীদের সঙ্গে নতুন শ্বশুর বাড়িতে চলে আসে। বিলকিস দেবী তাদের 3 বউকে বরণ করে বাড়িতে তুলে বলে, বৌমারা, আমি জানি আজকে তোমরা অনেকটা ক্লান্ত হয়ে পড়েছো। এই কয়েকদিন ধরেই তো এত কিছু অনুষ্ঠান হচ্ছে, তোমরা হয়তো রাতে ঠিকভাবে ঘুমাতেও পারোনি। আচ্ছা ঠিক আছে, আমি আর তোমাদের সঙ্গে বেশি কথাবার্তা বলবো না, তোমরা এখন রেস্ট নিয়ে নাও। কালকে সকালে তাড়াতাড়ি উঠে পড়ো, কিন্তু তোমাদেরকে প্রথম রান্না করতে হবে সকলের জন্য। এই বলে বিলকিস দেবী তাদের 3 বৌমাকে রুমে পাঠিয়ে দেয়। তারা 3 জনে 3টে রুমে চলে যায়। তারা 3 বোনই সারা রাত এটাই ভাবতে থাকে যে তারা সকালবেলা উঠে কি রান্না করবে। তারা তো রান্না বান্না বলতে কিছুই জানে না। এইসব কথা ভাবতে ভাবতে সকাল হয়ে যায়। সকালবেলা তারা 3 বোনে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে আসে আর একে অপরকে বলে, এই অর্পিতা, কি রে, কি বানানো হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমার মাথায় একটা বুদ্ধি আছে। দেখ, আমরা যদি বাবার শেখানো মিষ্টি তৈরি করি তাহলে তো সকলেই খাবে, আর সেটা খেয়ে যদি সকলে নাম করে তাহলে তার কোনো খাবারেরই প্রয়োজন হবে না। হ্যাঁ ঠিক বলেছিস, আমিও তো ওটাই ভাবছি। আমরা 3 জনে আজকে অনেক মিষ্টি বানাবো আর শাশুড়ি মাকে সবকিছুই টেস্ট করাবো। আর মিষ্টি খেয়েই দেখবি শাশুড়ি মায়ের পেট ভরে যাবে। আজকের দিনটা এইরকম ভাবেই কাটাতে হবে, পরে মাকে ফোন করে রান্না বান্নার কাজটা বুঝে নেব। তাহলে কি শুরু করা যাক? বেশি কথা না বাড়িয়ে চলো আমরা 3 বোনই কাজে লেগে পড়ি। এই বলে তারা 3 বোনে নানান রকমের মিষ্টি বানানো শুরু করে দেয়। বেশ কয়েক ঘন্টা পর তারা সব রকমের মিষ্টি নিয়ে শাশুড়ি মায়ের সামনে রেখে দেয়। অত মিষ্টি দেখে শাশুড়ি মা বলে, আমার 3 বৌমা, তোমরা এত মিষ্টি বানিয়েছো? বাবারে বাবা, আমার যে দেখে জিভে জল চলে আসছে। দেখি দেখি, দাও টেস্ট করে দেখি।
এই বলে বিলকিস দেবী একটা টেস্ট করবার কথা বলে। সবকিছু থেকে একটা একটা করে নিতে থাকে আর মিষ্টি খেতে খেতে তার পেট ভরে যায়। সে প্রায় অনেকগুলোই মিষ্টি খেয়ে ফেলেছিল আর তাদের 3 বউয়ের হাতে মিষ্টিকে সকলেই অনেক প্রশংসা করে। এইরকম ভাবে তারা 3 বোনে অনেক খুশি হয়ে যায়। 3 বউ মিলে রান্নাঘরে বেশিরভাগ সময় মিষ্টি তৈরি করত আর তাদের শাশুড়ি মাকে খাওয়াতো। রান্না বান্নার সময় আসলে মাকে ফোন করে জিজ্ঞাসা করে নিত আর আস্তে আস্তে এইরকম ভাবে তারা 3 বোনে রান্না বান্না শিখে যায়। সেদিনের পর থেকে তারা নিজেরাই রান্না করত আর এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো।